সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007, কোর্সের নাম ফোকলোর তত্ত্ব বাংলা লোকসাহিত্য, লেকচার নম্বর 6, লেকচার শিরোনাম সংগ্রহ ও সম্পাদনা এবং লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, পদবী উপাধ্যক্ষ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমরা আমাদের আলোচনার শুরুতেই আবার একটু সিলেবাস দেখব। আমাদের সিলেবাসের ক অংশের ফোকলোর তত্ত্ব ও মতবাদ, এই অংশের আজকে শেষ ক্লাস। ফোকলোর তত্ত্ব মতবাদের চতুর্থ অংশ সংগ্রহ সম্পাদনা এবং পঞ্চম অংশ লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি। এই দুটি বিষয়কে এক জায়গায় করে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটি ছবি দেখছি, একটি গ্রুপ ওয়ার্ক, কাঁথা সেলাই। আমাদের আজকের আলোচনার সঙ্গে এই ছবির একটি যোগসূত্র আছে। আর একটি ছবি দেখছি, এখানেও আমরা একটি গ্রুপ ওয়ার্ক দেখছি। আমাদের বাংলাদেশের একেবারে পরিচিত একটি ছবি, গ্রাম বাংলার ঢেকি। এর আগে আমরা দেখলাম নকশি কাঁথা, এখন দেখছি ঢেকি, কিভাবে এখানে মানুষ কাজ করছে। আজকে আমরা যা শিখব বা জানব, কিভাবে ফোকলোর সংগ্রহ সম্পাদনা করতে হয় এবং লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি অনুসন্ধান। ফিল্ড ওয়ার্ক কি? আমরা প্রথমে আসি যে সংগ্রহ এবং সম্পাদনার যে বিষয়টি আছে সেই জায়গায়। সংগ্রহ মানেই আমাকে ফিল্ড থেকে কোনো কিছু সংগ্রহ করতে হবে। সেই ফিল্ড ওয়ার্কের কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতির তিনটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ। 1 নম্বর ক্ষেত্র নির্বাচন, 2 নম্বর ক্ষেত্র থেকে তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ, এবং 3 নম্বর সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ। ক্ষেত্র নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমি কোন এলাকায় ক্ষেত্র নির্বাচন করব, কোথায় ক্ষেত্র নির্বাচন করব, কেন ক্ষেত্র নির্বাচন করব, এইসব বিষয়গুলো মাথায় রেখে ক্ষেত্র নির্বাচন করতে হয়। যেমন আমি বাংলাদেশের বিশেষ কোনো এলাকায় একটি ফিল্ড ওয়ার্ক করতে চাই, বা আমরা এককভাবেও করতে চাই, আবার গ্রুপ ফিল্ড ওয়ার্কও করতে চাই। সেটি হতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায়, হতে পারে বাউল গানের উপরে। তাহলে আমি যে এলাকায় সংগ্রহ করব, সেই এলাকায় কেন সংগ্রহ করব, কি সংগ্রহ করব, এই বিষয়গুলো আমাকে আগে থেকে নির্ধারণ করে নিতে হবে। আমি যদি বাউল গান সংগ্রহ করতে চাই, তাহলে সেটা আগেই নির্ধারণ করে নিতে হবে আমি বাউল গান সংগ্রহ করতে চাই। তাহলে কেন সংগ্রহ করতে চাই, সে কারণগুলো আমাকে একটার পর একটা লিপিবদ্ধ করতে হবে। কোথায় আমি বাউল গান সংগ্রহ করতে চাই, আমরা গত ক্লাসে যেরকম এই মেথোডোলজির যে 6টি সূত্র বলেছি, সেই 6টি সূত্র এখানে মেনে এই ফিল্ড ওয়ার্কের স্থান নির্বাচন করতে হয়। তো সেই স্থান নির্বাচন করার পর আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, সেটা মানচিত্র জোগাড় করতে হবে সেই এলাকার। আমি যে এলাকায় ফিল্ড ওয়ার্ক করতে যাব, সেই এলাকার মানচিত্র সংগ্রহ করতে হবে। এরপর সেখানকার স্থানীয় জনগণের সঙ্গে আমাকে একটা যোগাযোগ স্থাপন করতে হবে। সেটা ফিল্ড ওয়ার্কে যাবার আগে থেকেই সেটা সম্ভব, যতটা সম্ভব করা যেতে পারে। এরপরে সেখানে ক্ষেত্রবন্ধু নির্বাচন, মানে আমি যাওয়া মাত্রই স্থানীয় কারো যেন সহযোগিতা পাই, সে যেই হোক, XYZ যেই হোক, আমি যেন তাদের সহযোগিতা পাই, সেই বন্ধু নির্বাচন। ক্ষেত্র ও সমীক্ষা করার আগেই একটি ক্ষেত্রপত্র প্রস্তুত করতে হয়, যে আমি যে জায়গায় ফিল্ড ওয়ার্ক করব, সেই ফিল্ড ওয়ার্ক কখন শুরু করব, কিভাবে শুরু করব,
মানে ঠিক পুরো ফিল্ড ওয়ার্কের একটি রূপরেখা প্রস্তুত করে রাখতে হয় আগে থেকেই। এটির উপর নির্ভর করেই মূলত ফিল্ড ওয়ার্ক করা হয়, যে এখানে তারিখ থাকবে, ডে ওয়াইজ আমি কি কি কাজ করব, কখন করব, কার সাক্ষাৎকার নেব, কিভাবে সাক্ষাৎকার নেব, এই সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ থাকবে এই সমীক্ষাপত্রে। এরপরে থাকবে একটি প্রশ্নমালা, যে আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো যাতে যারা আমাকে তথ্য দেবেন সেই তথ্যগুলোর ক্ষেত্রে তারা যেন বিব্রত না হন, এবং প্রশ্নমালার ক্ষেত্রেও বেশ কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অনুসরণ করে আমাকে প্রশ্নমালা তৈরি করতে হয়, বা আগে থেকে একটা প্রশ্নমালা তৈরি করে রাখতে হবে। সম্ভব হলে সেই প্রশ্নমালাটি আগে যদি পাঠানো যায় সেটাও হতে পারে, আবার ফিল্ডের সময়ও প্রশ্নমালাটি সঙ্গে করে নিয়ে যাওয়া যেতে পারে। তো এইসব পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেই ফিল্ডে যেতে হয়। ফিল্ডে যাওয়ার সময় আরও কয়েকটি বিষয় সঙ্গে রাখতে হয়। রেকর্ডের জন্য টেপ রেকর্ডার হতে পারে, আজকের দিনে মোবাইলে রেকর্ড করা যায়, এছাড়া অডিও ভিজুয়াল, বিশেষ করে যদি আমি ভিডিও করতে চাই তাহলে আমাকে ভিডিও ক্যামেরা সঙ্গে রাখতে হবে। আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, ভিডিও করা একেবারেই সহজ। আমরা ফেসবুকে অসংখ্য ভিডিও দেখি, এখন ইউটিউবে দেখি, তো এবং ফোকের অসংখ্য বিষয়গুলো, অনেক গান দেখছি, গ্রামাঞ্চলে কোনো অনুষ্ঠান হচ্ছে সেটার ভিডিও ফুটেজ দেখছি, বিয়ে হচ্ছে সেটার ভিডিও ফুটেজ দেখছি। এখন ইউটিউবে আমরা অনেক ভিডিও ফুটেজ পাই, এবং আজকের দিনে ফিল্ড ওয়ার্ক একেবারে সহজ হয়ে গেছে, বিশেষ করে এই অডিও ভিজুয়াল মাধ্যমটি আসার ফলে। এছাড়াও আমরা হাতে লিখে এই ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে পারি, কম্পিউটারে, ল্যাপটপে, সঙ্গে ক্যামেরার কথা বলেছি। আর এইগুলো আমি কিভাবে সংরক্ষণ করব তার জন্য আমাকে ফাইলিং সিস্টেম করতে হবে। কম্পিউটারে যদি রাখি আমি, কম্পিউটারে আমাকে ফাইলিং সিস্টেম করতে হবে, ফোল্ডার করতে হবে, ফাইল করতে হবে, এবং সেখানে 1 2 3 এরকমভাবে চ্যাপ্টার ওয়াইজ আমাকে এই একটার পর একটা কোন কন্টেন্টের পর কোন কন্টেন্ট রাখবো সেভাবে আমাকে এটি সিরিয়ালি সাজাতে হবে। তো আমার ক্ষেত্র নির্বাচন করার পর আমি ক্ষেত্র থেকে কি কি সংগ্রহ করব সেটা আগে নির্ধারণ করলাম। নির্ধারণ করার পরে যখন আমি তথ্যগুলো সংগ্রহ করলাম, যেমন আমি সংগ্রহ করতে চাই ছড়া, অথবা ধাঁধা, অথবা মেইলি গীত, অথবা লোককথা, তাহলে আমি যদি ছড়া সংগ্রহ করতে চাই, তো ছড়া কাদের কাছে গেলে আমি ছড়া পাবো, কাদের কাছে গেলে আমি ধাঁধা পাবো, কাদের কাছে গেলে লোককথা পাবো। সমাজের সব লোকই কিন্তু এইগুলো জানে না, বিশেষ বিশেষ লোক জানে, তো তাদের কাছে যাওয়া। তো সেই যাওয়ার জন্যে এই ইনফরমেশনগুলো যারা দিতে পারেন, স্থানীয় লোকজনই সেই ইনফরমেশনগুলো দিতে পারেন। তাদের কাছ থেকে সেই তথ্যটি নিয়ে কে বেশি তথ্য উপাত্ত জানেন তার কাছে যাওয়া। তো তাকে গিয়ে যদি আমি সরাসরি বলি, যিনি গান জানেন, একজন বাউল শিল্পী, তাকে গিয়ে যদি সরাসরি বলি যে ভাই একটা বাউল গান বলেন, তো তিনি বিব্রত হবেন। অথবা ছোট ছোট বাচ্চাদের কাছেও যদি আমি বলি যে তুমি একটু ছড়া বলো, তো সে বলতে চাইবে না। মেয়েলি গীতের ক্ষেত্রেও একই অবস্থা, যিনি গীত করেন, গীত গান, তাকে যে যদি বলি যে ভাই হোক, অথবা ভাবি হোক, অথবা নানি দাদি যেই হোক, যে একটি গীত বলেন, তো উনি সঙ্গে সঙ্গে গীতটি বলবেন না, বলা মাত্রই বলবে না। তো আমি যদি গীত যখন পরিবেশন করছে কেউ, সঙ্গীত যখন কেউ পরিবেশন করছে, ছড়া যখন কেউ পরিবেশন করছে, আমরা যে পরিবেশন তত্ত্বের কথা বলেছি, সেই পরিবেশন তত্ত্ব মতবাদের যে ব্যাপারটি আছে সেইটি মাথায় রেখে, মানে পরিবেশন তত্ত্বের মূল বিষয়টি হলো ফিল্ড ওয়ার্ক পদ্ধতি। আমার কোনো কিছুই আগে থেকেই কাউকে কিছু বলা যাবে না, আমাকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে যে যারা ছড়া বলছে, খেলার ছড়া বলুক আর যে ছড়াই বলুক, তারা ছড়াটি কিভাবে বলছে সেটি আমাকে শুধু পর্যবেক্ষণ করতে হবে। যিনি গান করছেন তিনি কিভাবে গান করছেন, সে গান শোনাটা আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যিনি কিচ্ছা বলছেন
বা পালা বলছেন, সে পালা বলাটি আমাকে পর্যবেক্ষণ করতে হবে। তারপরে এক সময় তার সঙ্গে যখন আমার বন্ধুত্ব হবে, সে বন্ধুত্ব হবার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। একে সঙ্গে সঙ্গেই যে বন্ধুত্ব গড়ে উঠবে তা নয়। তার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। সেই সময়টা 2 মাস লাগতে পারে, 2 বছর লাগতে পারে, এমনকি 10 বছরও লাগতে পারে। একটা উদাহরণ দিই, ভেরিয়ার এলুইনের কথা গত ক্লাসে বলেছিলাম। তিনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি ভারতবর্ষে মধ্য ভারতের বাইগাদের উপরে কাজ করেছেন, আদিবাসীদের উপরে। তিনি 30 বছর একটানা কাজ করেছেন আদিবাসীদের উপরে, এবং এই কাজ করতে গিয়ে তিনি আদিবাসী নারীকে বিয়ে করেছেন। বিয়ে করে সেখানে একটানা 30 বছর কাজ করেছেন। তার আগে কাজ করেছেন আরও 10 বছর, প্রায় একটানা 40 বছর তিনি আদিবাসীদের মাঝে কাজ করেছেন। কাজেই ফিল্ড ওয়ার্কটা একেবারে অত সহজ বিষয় নয়, এটা একেবারে জটিল একটা বিষয়। বিশেষ করে বাইরের মানুষ যখন কোনো এলাকায় ফিল্ড করতে যায়, স্থানীয় জনগণ তাকে খুব একটা ভালোভাবে নেয় না। কেন এসছে লোকটা, কি করতে চায়, তার মতলবটা কি, এই রকমভাবে এমনকি চেনা জানা মানুষের মধ্যেও, নানি দাদিদের কাছেও যাও যদি বলা হয় যে দাদি তুমি একটা গীত বলো তো, সে ফার্স্ট প্রশ্ন করবে এই গীত দিয়ে কী করবি তুই। তো এই যে প্রশ্নের সম্মুখীন হওয়া যে না তুমি গীত বলো, এই গীত নিয়ে আমি একটু গবেষণা করব। তো সে তো আর জানে না গবেষণা কি, বা সে তথ্য দিতেও চাইবে না। আর যদি বাউল শিল্পীর কাছে যাওয়া হয় যে হ্যাঁ, সে প্রথমে বলবে যে এই বাউল গান এটা নিয়ে কী করবেন, ইউটিউবে ছাড়বেন, আপনি আমাকে নিয়ে ব্যবসা করবেন। তো এই যে শুরুতেই একটা হোঁচট খাবার মতন ব্যাপার, এই 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 সমস্যাগুলো থাকবে। এই সমস্যাগুলোকে মোকাবেলা করার মতন টেকনিক তাকে অবলম্বন করতে হবে। সে অবলম্বনের জন্য বন্ধুত্ব স্থাপন করতে হবে। সে বন্ধুত্বের জন্যে তাকে কিছু গিফট দেওয়া যেতে পারে। তাকে বাড়িতে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে আমার বাড়িতে তাকে নিয়ে আসলাম, তার বাড়িতে আমি গেলাম। এই ফিল্ড ওয়ার্ক শুরুর আগেই এই রকম বন্ধুত্ব করে তার সঙ্গে এমন একটা অন্তরঙ্গ পরিবেশ সৃষ্টি করতে হবে যে তিনি নিজে থেকেই যেন আমাকে সব তথ্য দেন, এবং যখন দেওয়া শুরু করবে আমি কেবল তখনই সেগুলো রেকর্ড করব বা নোট করব, যেভাবে করি আমি সেগুলো সংরক্ষণ করব। তো এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। ছোট ছোট বাচ্চাদের কাছে যখন আমি তথ্য সংগ্রহ করতে যাব, ছড়া বা ধাঁধা সংগ্রহ করতে যাব, তখন বাচ্চাদেরকে একটু চকলেট দিতে হবে, তাদের জন্য একটু গিফট নিয়ে যেতে হবে, একটু পুতুল নিয়ে যেতে হবে, যাতে বাচ্চারা কাছে আসে। এইরকমভাবে তাদের সঙ্গে একটা অন্তরঙ্গ, তাদেরকে কাছে নিয়ে আদর করতে হবে, তাদের ছবি তুলতে হবে, তাদের সঙ্গে সেলফি তুলতে হবে। এইরকম করতে করতে যে তাদের সঙ্গে বেড়াতে যেতে হবে, তাদের বাড়িতে বসতে হবে। তারা যদি মাটিতে বসে আমাকেও মাটিতে বসতে হবে, তারা যদি মাটির থালে খায় আমাকেও মাটির থালে খেতে হবে। এই যে তার সঙ্গে একাত্ম হওয়া, যে আমি একের ছুটটাই পড়ে তাদের মাঝে গেছি, তো সেইখানে গিয়ে ছুটটাই পড়ে গিয়ে ফিল্ড ওয়ার্ক হবে না। তো এই জায়গায় ফিল্ড ওয়ার্কটা আসলে 2-3 রকমের ফিল্ড ওয়ার্ক আছে। তো যারা এই ছুটটাই পড়ে ডাকবাংলোয় থেকে ফিল্ড ওয়ার্ক করেন, যে কিছুদিন থাকলাম, ওরা কোনো আত্মীয়র বাড়িতে থাকলাম, যে হঠাৎ ফিল্ড ওয়ার্ক করতে গেছে, তো এদেরকে বলা হয় প্রজাপতি ফিল্ড ওয়ার্ক। তো এই প্রজাপতি গবেষক দিয়ে ফোকলোর ফিল্ড ওয়ার্ক হয় না। তো ফোকলোর ফিল্ড ওয়ার্ক করতে গেলে তাকে একটানা কোনো একটা এলাকায় বসবাস করতে হয়, একটানা দীর্ঘদিন ধরে থাকতে হয়। যেমন আমার নিজের কথা যদি বলি, আমি আমার নিজের এলাকায় প্রায় 30 বছর ধরে ফিল্ড ওয়ার্ক করেছি এবং এখনও করছি। তো একদিন 2 দিন এছাড়াও আমি বাইরে একটি ফিল্ড ওয়ার্ক করতে গিয়েছি, সেখানেও প্রায় 10 বছর 20 বছর ধরে ফিল্ড ওয়ার্ক চলছে সেখানে। তো তারপরে 10 বছর পরে আমি তাদের কাছ থেকে তথ্য পাওয়া শুরু করেছি। 10 বছর তাদের সঙ্গে আমাকে একটু আগে যোগাযোগ রাখতে হয়েছে। তো ফিল্ড ওয়ার্কটা অত সহজ বিষয় নয়। তো এই জায়গায় ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে লেভি স্ট্রাস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিখ্যাত নৃতাত্ত্বিক লেভি স্ট্রাস। তার কথা এর আগে বলেছি যে ফাংশনাল পদ্ধতির জনক লেভি স্ট্রাস। লেভি স্ট্রাস বলেছেন সেই ব্যক্তি সৌভাগ্যবান যিনি নিজ এলাকায় ফিল্ড ওয়ার্ক করেন। অর্থাৎ আমি যদি আমার নিজের এলাকায় ফিল্ড ওয়ার্ক করতে পারি, তাহলে আমার নিজের এলাকার চারপাশের প্রতিবেশ, আমার আত্মীয় স্বজন, আমার গ্রাম, সব কিছুই আমার চেনা জানা। সেখানে তথ্য পাওয়াটা আমার জন্য খুবই সহজ। কিন্তু আমি যখন বাইরের এলাকায় যাব, তারা আমাকে অনাহূত হিসেবে গ্রহণ করবেন, আমাকে ঠিক ভালোভাবে নেবেন না। সেখানে এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো থাকবে। এই সমস্যাগুলো উতরাতে গেলে বেশ কিছু সময়ের ব্যাপার পড়বে। একটা উদাহরণ দিই, যে আমার শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রথম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল, তিনি একবার মেয়েলি গীত সংগ্রহ করার জন্য ছুটটায় পড়ে তার ছাত্রীর বাসায় গেছেন। বাড়িতে প্রবেশ করার আগেই তিনি মাইকে বিয়ের গীত শুনতে পাচ্ছেন।
যেই তিনি বাড়ির ভিতরে প্রবেশ করেছেন তাকে দেখা মাত্রই গীত বন্ধ হয়ে গেছে, আর কেউ গীত বলছে না। তো এই এই যে বাইরের মানুষের ফিল্ড ওয়ার্কের সমস্যা, এই সমস্যাগুলো সম্পর্কে জানা থাকতে হবে, এবং জানার জন্য ফিল্ড ওয়ার্কের যে সমস্ত বই পুস্তক আছে সেই বই পুস্তকগুলো একটু পড়তে হবে, জানতে হবে। আমরা নিচে আজকে বেশ কয়েকটি রেফারেন্স গ্রন্থ উল্লেখ করেছি, ফিল্ড ওয়ার্কের বইও দিয়েছি। এই বিষয়গুলো একটু নাড়াচাড়া করলে, পড়ালেখা করলে ফিল্ড ওয়ার্ক সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো তথ্যপত্র আমি সংগ্রহ করলাম, সংগ্রহ করার পরে আমি এখন কি করব? তো আমাকে এইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। আগে বলেছি যে 1987 সালের আগে বাংলাদেশের ফোকলোর চর্চার যে বিষয়গুলো ছিল, যে আমি সংগ্রহ করে নিয়ে আসলাম কিছু গীত, কিছু সঙ্গীত অথবা ছড়া, যার সেগুলোর বর্ণনা দিয়ে প্রকাশ করা হয়েছে। কিন্তু আজকের দিনে সেই সব বিলুপ্ত হয়ে গেছে। তো ওই রকম সংগ্রহের দিন শেষ। এখন ফোকলোরের তথ্য উপাত্তসমূহ সংগ্রহ করারও যেরকম একটা বিজ্ঞান নির্ভর মেথোডোলজি আছে, আবার সেইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণেরও একটা মেথোডোলজি আছে। সেই মেথোডোলজি আমরা এখানে কয়েকটি মেথোডোলজি বলেছি। এর আগে আমরা মেথোডোলজি নিয়ে আলোচনা করেছি, প্রায় 2টি লেকচার দিয়েছি আমরা। যদিও ফোকলোর তত্ত্ব মতবাদ নিয়ে আমরা 3টে লেকচার দিয়েছি, তার মধ্যে 2টি গেছে আমাদের তত্ত্ব এবং মতবাদ কেন্দ্রিক। তো এখানে আমরা দেখছি যে আমি যে কিছু সংগ্রহ করলাম সেইগুলো জাতীয়তাবাদী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, মনসমীক্ষণ দিক থেকে হতে পারে, কাঠামোগত দিক থেকে হতে পারে, পরিবেশন দিক থেকে হতে পারে, এবং তুলনামূলক দিক থেকে হতে পারে, নানান মাধ্যমেই হতে পারে। তো যে দিক থেকেই আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, সব শেষে আমাকে একটা প্রতিবেদন উপস্থাপন করতে হবে। সেই প্রতিবেদনটি হলো আমি কবে ফিল্ড ওয়ার্ক শুরু করেছি, কীভাবে ফিল্ড ওয়ার্ক করলাম, এই ফিল্ড ওয়ার্ক প্রতিবেদন। এই বিস্তারিতভাবে এই ফিল্ড ওয়ার্ক প্রতিবেদনে যারা তথ্যদাতা তাদের পরিচিতি থাকবে, তাদের ছবি থাকবে, তাদের সাক্ষাৎকার থাকবে, এবং তাদের কাছ থেকেই আমি যে সমস্ত উপাদান উপকরণ সংগ্রহ করলাম সেইগুলোর যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকে, সেই ব্যাখ্যা বিশ্লেষণগুলোও তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এই রকমভাবে যখন আমি কাজ করব তখন সেইটি একটি গুরুত্বপূর্ণ কাজ হবে। আমরা এখন এখানে দেখছি যে লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি। এতক্ষণ আমরা সংগ্রহ এবং সম্পাদনা বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি এই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। লোকসাহিত্য সমাজের দর্পণ। আরেকটি বিষয় সাংস্কৃতিক ইতিহাসের দলিল। ফোকলোর বলি, লোকসাহিত্য বলি, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আছে। যদিও আরও নানান বিষয় আছে, অসংখ্য বিষয় আছে, কিন্তু এই দুটিকে মোটা দাগে আমরা চিহ্নিত করতে পারি। একটি হলো লোকসাহিত্য সমাজের দর্পণ, আর একটি হলো সাংস্কৃতিক ইতিহাসের বিশ্বস্ত দলিল। তো লোকসাহিত্য কেন সমাজের দর্পণ? আমরা এই প্রায়োগিক দিকগুলো এখন একটু জানবো, যে লোকসাহিত্যকে আমরা সামাজিক দর্পণ বলছি কেন, অথবা সাংস্কৃতিক ইতিহাসের দলিল বলছি কেন। আমরা দলিল বলছি বা দর্পণ বলছি এই কারণে, দর্পণ মানে আয়না। আয়নায় যেমন নিজের চেহারা দেখা যায়, তেমনি লোকসাহিত্যের মধ্যে সমাজের চেহারা দেখা যায়। আবার সাংস্কৃতিক ইতিহাসের দলিল বলছি যে দলিল, যেমন জমির দলিল হতে পারে, অথবা একটা বিল্ডিংয়ের দলিল ফ্ল্যাটের দলিল হতে পারে। দলিল মানে একটা ডকুমেন্ট, একেবারে যার ভিতরে আমার ঐতিহাসিক একটা পরম্পরার ব্যাপার থাকে, বংশ পরম্পরার একটা ব্যাপার থাকে। দলিলে যেরকম কয়েকটি বংশর হাত ধরে, যে আজকে আমি যখন একটা দলিল করতে যাচ্ছি, আমার পূর্বপুরুষের বিবরণ থাকে সেখানে, তার পূর্বপুরুষের বিবরণ থাকে, তার পূর্বপুরুষের বিবরণ থাকে। এইরকমভাবে হাত বদলের যে দিকে কয়েকটি হাত বদল হচ্ছে, সেই হাত বদলের একটা পূর্ণাঙ্গ বিবরণ থাকে দলিলে। তো আমরা ফোকলোরের মধ্যেও এই রকম ইতিহাসের, সাংস্কৃতিক ইতিহাসের ধারাবাহিক একটা বিবরণ পাই। তো সেই বিবরণটি আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে বের করতে হয়। এইটি যে শুধুমাত্র আমি ছড়ার দিকে একটি চোখ বুলালাম, চোখ বুলালেই আমার চোখে যে এই দর্পণ ধরা পড়বে, সমাজের দর্পণ বা অথবা ইতিহাসের দলিল হিসেবে সেটা আমার চোখের সামনে আসবে, বিষয়টি এইরকম নয়। ওইটিকে আমাকে ব্যাখ্যা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। সেইটি আমি ফোকলোরের যে উপাদান উপকরণই ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে আমার চোখের সামনে ধরা পড়বে যে হ্যাঁ, এটা একটা সমাজের দর্পণ, এইটি আমাদের সাংস্কৃতিক ইতিহাসের দলিল। আমরা একটা উদাহরণ দিই, যে
যেমন আমরা হাডুডু খেলা এবং বউচি খেলা, এই দুটি জায়গা থেকে একটু উদাহরণ দিই। হাডুডু খেলার মধ্যে অসংখ্য ছড়া আছে, বউচি খেলার মধ্যেও অসংখ্য ছড়া আছে। এমনি আমাদের গ্রামের মানুষ হাডুডু খেলে, কিন্তু সেই হাডুডু খেলার এই ছড়াগুলোকে এবং তার যে ফাংশন, সে ফাংশনটাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, যে হাডুডু খেলার একটা নির্দিষ্ট ছক আছে, সেই ছকটাকে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, এবং বউচি খেলার নির্দিষ্ট একটা ফর্ম আছে, সেই ফর্মটাকে যদি আমরা বিশ্লেষণ করি, এক জায়গায় বউ থাকে, আর এক জায়গায় বিপক্ষ দল থাকে, এই যে তারপরে ছিনিয়ে নিয়ে আসার ব্যাপার থাকে বউ, এই বিষয়গুলোকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, এর সঙ্গে ছড়া আছে, বউচি খেলায় অসংখ্য ছড়া আছে, হাডুডু খেলাতেও অসংখ্য ছড়া আছে। তো আমরা একটু হাডুডু খেলার কয়েকটা ছড়ার উদাহরণটা যদি দেখি, যে হাডুডু খেলায় এরকম চলমারে গুডুরে গুডুরে রে 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 এরকম বলা হয়। এছাড়া বউচি খেলার ছড়া আছে, অসংখ্য বউচি খেলার ছড়া আছে, যেমন বাঁশের পাতা নড়ে চড়ে 203 ঝগড়া করে, তারপরে এই করের পরে ক রে 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 এরকমভাবে বলতেই থাকে। এরপরে আছে এক গ্লাস পানি, আমি তার স্বামী স্বামী, এই যে বিপক্ষ দলকে এইটি বলে তাড়া করা। তো এই তাড়া করার মধ্য দিয়ে আমরা ছড়াগুলোরকে যদি ভেঙ্গে একটু দেখার চেষ্টা করি, যে হাডুডু খেলার যে বোলটি, সেই বোলের মধ্যে ওই যে রে রে বললাম, এই রে রের সঙ্গে আমরা যেমন পশু পাখি, বিশেষ করে কুকুরের ছানা যখন ছোট থাকে, কুকুরের বাচ্চাকে ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে একটু ডাকে, আয় আয় তু তু চু চু, এই যে তু তু চু চু, হাডুডু খেলার বোলের মধ্যে তু তু চু চু ও বোলগুলো ব্যবহার করা হয়। যখন হাঁসের বাচ্চাকে ডাকা হয় বা হাঁসকে ডাকা হয়, আয় আয় তৈ 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 তৈ, এই যে ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো মানুষের বাকক্ষম হবার আদি ইতিহাসকে ধারণ করে আছে। অর্থাৎ মানুষ যখন ভাষা শিখছে, সে ভাষা শেখার যে আদি পর্ব, সে আদি পর্বটি এই রে রে, তে তে, চু চু, উ উ, উই উই, পুই পুই, এই সমস্ত দ্বিস্বর ধ্বনির মধ্যে নিহিত রয়েছে। তো এই হাডুডু ছড়ার বোলের মধ্যে এই দ্বিস্বর ধ্বনির ব্যাপার আছে, বউচি খেলার ছড়ার মধ্যে ওই দ্বিস্বর ধ্বনির ব্যাপারগুলো আছে। আর হাডুডু খেলার যে ছক, এই পাশে একটা গ্রুপ, ওই পাশে একটা গ্রুপ, মাঝখানে একটা সীমানা, এই সীমানা প্রাচীন যে ট্রাইবাল সমাজের যে দ্বন্দ্ব এবং সেই শিকারজীবী সমাজের যে অবস্থা, সেইটিকেই একটা গ্রুপ যখন এই পারে আসে, আর এক গ্রুপ তখন তাদেরকে যেভাবে পড়ে তাদেরকে আটকায়। তো ঠিক শিকার ধরার যে একটা কৌশল আদিম মানুষের, সেই শিকার ধরার কৌশলটি হাডুডু খেলার মধ্যে রয়ে গেছে। তার মানে শিকার জীবী সমাজ কোন পর্যায়ে ছিল, সমাজের কতগুলো স্তরকে অতিক্রম করার পূর্বে এই শিকারজীবী সমাজ ছিল, সেই সমাজের একটি ক্রিয়াশীলতা হাডুডু খেলার ছড়ার মধ্যে বহমান। তার মানে আমরা যদি হাডুডু খেলার ইতিহাসটি দেখি, তাহলে আমরা দেখব যে প্রায় 10,000 বছরের ইতিহাস বা 15-20,000 বছরের ইতিহাস ধারণ করে আছে এই হাডুডু খেলা। বউচি খেলার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার, যে মর্গান তার অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থে মানব সমাজকে কয়েকটি স্তরে বিভক্ত করেছেন। যে আদিম সমাজের একটি পর্বে তিনি বিয়ের স্তরটিকেও 8টি ভাগে ভাগ করেছেন। তো একটি পর্বে নারী অপহরণপূর্বক বিয়ের চালু হয়। সমাজে যখন ভাই বোন বিয়ে, পুনালুয়া বিয়ে, নৃবিজ্ঞানে বলা হয়েছে পুনালুয়া বিয়ে, এই পুনালুয়া বিয়ে যখন নিষিদ্ধ হয়, অর্থাৎ ভাই বোন বিয়ে, জ্ঞাতি ভাই বোন বিয়ের যখন নিষিদ্ধ হয়, তখন নারীর সংকট দেখা দেয় সমাজে। তো এই নারীর সংকট দেখা দেওয়ার ফলে তখন নারী অপহরণ করে নিয়ে এসে এই বিয়ের একটি ব্যাপার সমাজে সৃষ্টি হয়। ভারতে বা পৃথিবীর অনেক অঞ্চলে এখনও এই রীতিটি আছে। তো এই গোষ্ঠী বেঁধে পরিবারের সকলেই, এমনকি গ্রামের সকলেই গোষ্ঠী বেঁধে আরেকটি গ্রামে গিয়ে হানা দিয়ে সেখান থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে আসতো, নিয়ে এসে এই যিনি নেতৃত্ব দিতেন, বিয়েটা হতো তার সঙ্গে। পরিবারের বড় ভাই সাধারণত এটা নেতৃত্ব দিতেন, তো বিয়ে হতো বড় ভাইয়ের সঙ্গে। আর ছোট ভাইরা যেহেতু অংশ নিয়েছেন, কাজেই যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেকেরই ওই নারীর উপর যৌন অধিকার প্রতিষ্ঠিত হতো। তো এইভাবে সমাজে এই বড় ভাইয়ের বউয়ের সঙ্গে
ছোট ভাইদের যে একটি যৌন সম্পর্কের ব্যাপার, সেই সম্পর্ক থেকেই এই দেওর শব্দটি এসেছে। দেবর উচ্চারণটা আসলে দেওর। তো অর্থাৎ দেওর শব্দের অর্থ দ্বিতীয় বর। তো এই রকম এই যে সামাজিক ইতিহাসের একটির পর একটি স্তর, সেই কবেকার পুনালোয়া বিয়ে, আজ থেকে প্রায় 20-30 হাজার বছর আগের একটি বিষয়। তারপরে এই নারী অপহরণপূর্বক বিয়ের ব্যাপার আমাদের ভারতবর্ষেও ছিল, আমাদের বাংলাদেশেও ছিল। সেই বিয়ের ইতিহাসটি আমরা বহু শিক্ষালার ছড়ার মধ্যে এখন পর্যন্ত বহন করছি, ছড়ার মধ্যে বহন করছি, এবং তার যে ফাংশন, সে ফাংশনের মধ্যে বহন করছি। এই রকমভাবে আমরা যখন লোকসাহিত্যের যে কোনো কিছু যখন ব্যাখ্যা করি, মিথকে ব্যাখ্যা করলেও আমরা মিথের মধ্যে এই রকম অসংখ্য বিষয়গুলো দেখতে পাই। যে গত ক্লাসে আমরা একটি মিথ বলেছিলাম, লৌকিক মিথের কথা বলেছি। সেখানেও এই যে ধান কেমন করে ধান হলো, এটাকে ব্যাখ্যা করলেও আমরা প্রাক কৃষি সভ্যতার ইতিহাস পাচ্ছি। তো এই রকমভাবে ছড়া বলি, ধাঁধা বলি, প্রবাদ প্রবচন বলি, যেটি বলি না কেন, প্রত্যেকটির মধ্যেই আমাদের এই ইতিহাসের এবং সমাজের আমরা বিষয়গুলো দেখতে পাই। এমনকি রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো আছে। তবে আমরা বেশি দেখতে পাই, একেবারে স্পষ্ট করে দেখতে পাই, মোটা দাগে দেখতে পাই সমাজের ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক জীবনের ইতিহাস। এইগুলো একটার পর একটা স্তর পরম্পরায় এগিয়েছে। তো এই রকমভাবে আমরা যদি ফোকলোরের প্রত্যেকটি উপাদান ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমরা সমাজের একটি চিত্রকে স্পষ্ট করে দেখতে পাই। আমরা আরেকটি উদাহরণ দিই একটু, যে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাংলাদেশের মানুষের জন্যে মুক্তিযুদ্ধ থেকে বড় আর কিছু নেই। তো আমাদের এই মুক্তিযুদ্ধকে নিয়ে অসংখ্য ফোক উপাদান উপকরণ সৃষ্টি হয়েছে। যেমন একটি লোকগল্প বলি, যে এই লোকগল্পর মধ্য দিয়ে আমরা ঠিক সমসাময়িক যে বিষয়, অর্থাৎ মুক্তিযুদ্ধ এখন সমসাময়িক বিষয় নয়, 50 বছর হয়ে গেছে, কিন্তু লোকসমাজ কিভাবে একটা সরাসরি রাজনীতি লোকসমাজের উপর প্রভাব বিস্তার করেছে, সেইটি আমরা দেখতে পাই এই গল্পের মধ্যে দিয়ে। যে গল্পটি বলছি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে একটি গল্প, অসংখ্য গল্প আছে, তার মধ্যে আমি একটি গল্পের উদাহরণ দিচ্ছি। যে আমাদের বগুড়া অঞ্চলে গল্পটি প্রচলিত। এক ভদ্রলোক, তিনি গ্রামে থাকেন, তিনি গ্রাম থেকে শহরে এসছেন তার আত্মীয় স্বজনের একটু খোঁজখবর নেওয়ার জন্যে। তো শহরে আসতে গিয়েই বগুড়ায় করতোয়া নদীর উপর একটি ব্রিজ আছে। এই ব্রিজে এর উপরে পাক বাহিনী বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে। তো সেই ব্যারিকেডে লোকজনকে নাম জিজ্ঞেস করা হয়, তারা কোথায় থেকে এসেছে, কোথায় যাবে, ইত্যাদি নানান বিষয় জিজ্ঞেস করা হয়। তো গ্রাম থেকে যে লোক এসছে তিনি গ্রামের একজন মেম্বার, আর গ্রামের মেম্বার মানে গ্রামে তিনি একটু মোটামুটি যাই হোক একটু পরিচিত ব্যক্তি, এবং গ্রামে তার একটা প্রভাব প্রতিপন্ন আছে। তো সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেছে পাক বাহিনী, তোম মুসলমান হওয়া? ও বলেছে হ্যাঁ মুসলমান হওয়া। তোম কলমা জানো? তো বলছে হ্যাঁ কলমা জানে। বলো? তো বলেছে। তো তারপরেও তাদের বিশ্বাস হয়নি। তো বলেছে যে লুঙ্গি উঠাও। তো এই লুঙ্গি খুলে তার মুসলমানিত্ব ওরা পরীক্ষা করেছে। পরীক্ষা করার পর এই ধরনের চিত্র কিন্তু আমরা আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে অসংখ্য দেখি, যে পাক বাহিনী সেই সময় কিভাবে এই আমাদের দেশের মানুষের মুসলমানিত্ব পরীক্ষা করেছে। কারণ এই দেশে তারা যখন আসে তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ নামে মুসলমান, এরা আসলে কেউ খতনা করে মুসলমান হয় নাই, কাজেই এদের যে যেখানে পারবে তোমরা সেভাবে এদের হত্যা করবে এবং এদের স্ত্রীদের সন্তানদের ধর্ষণ করবে। সেই সমস্ত একটা মানসিকতা নিয়েই এরা আমাদের গ্রাম বাংলায় এবং এই অত্যাচার নির্যাতন চালিয়েছে। তারই একটি জ্বলন্ত উদাহরণ এই গল্প। তো বেচারা যেহেতু গ্রামের মেম্বার, তার খুব আত্মসম্মানে লেগেছে যে আমার লুঙ্গি খুলে এরকম এই মুসলমানের তো পরীক্ষা করলো। সে আশেপাশে একটু তাকিয়ে দেখেছে যে কেউ দেখলো কিনা। তো
ও দেখেছে যে না দেখেনি, তো সে তাকে তখন ছেড়ে দিয়েছে। ও বাসটা পার হয়ে এসে পিছন ফিরে ওদেরকে চুদির ভাই বলে একটু গালি দিয়েছে। তো যখন চুদির ভাই বলে গালি দিয়েছে তখন এক মোটা আর্মি সে আবার ডাক দিয়েছে, এই এধার মেও। তো এসছে, আসার পর জিজ্ঞেস করছে, এই চুদির ভাই মানে কিয়া হওয়া। তো একবার যখন চলে যায় তখন একবার লাথি খেয়েছে, ওকে লাথি দিয়েই বিদায় করা হয়েছে। যে এই কথা জিজ্ঞেস করেছে ওর মুখ টুক শুকিয়ে গেছে, এখন কি বলে আমতা আমতা করছে। তো আমতা আমতা করতে করতেই ও একসময় মুখ ফসকে বলে ফেলেছে, চুদির ভাই মানে ইয়া মোটা হওয়া। তো যে ওকে প্রশ্ন করেছিল সে ছিল বেশ মোটা তাজা, একেবারে ইয়া গোপ, ইয়া লম্বা, পাঞ্জাবি। ও তখন হাসতে হাসতে বলেছে যে ও চুদির ভাই মানে ইয়া মোটা হওয়া, আরে হামকো আর কি চুদির ভাই হওয়া, আমার বাপ দাদা কো আরো গ্রেট গ্রেট চুদির ভাই হওয়া। তো এই যে বিষয়টি আমরা দেখছি আমাদের লোক সমাজে মুক্তিযুদ্ধকে কিভাবে জনগণ গ্রহণ করেছে এবং তাদের মাঝে কিভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং কী রকমভাবে অবস্থান করেছে। পাক বাহিনী সম্পর্কে এদেশের জনগণের মাঝে পাক বাহিনীর অবস্থানটা কি, আমরা এখানে দুটো দিক দেখতে পাচ্ছি, যে বাঙালি বুদ্ধিমান যদি এই গল্পটিকে ব্যাখ্যা করি, আর পাকিস্তানিরা হলো বোকা। তো এবং এই লোককাহিনীর বৈশিষ্ট্য ঠিক তাই, লোককাহিনীর যিনি নায়ক হন তিনি বরাবরই বোকা হন। আর যারা একটু বুদ্ধিমান চালাক চতুর ভিলেন তারা প্রথমে হয়তো জয়ী হয়, প্রথমে তারা দেখা যাচ্ছে সমাজ সংস্কৃতি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু শেষে গিয়ে তার পরাজয় হয়। তো আমরাও এখানে তাই দেখছি যে এই লোককাহিনীতে বাঙালিকে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে আর পাক বাহিনীকে ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তো একটি কথা এই জায়গায় বলে রাখি, লোকসাহিত্য যখন আমরা সংগ্রহ করতে যাব বা ফোকলোরের উপাদান উপকরণ সংগ্রহ করতে যাব, ফোকলোরে একটি বিষয় খুব মনে রাখতে হবে যে ফোকলোরে অশ্লীলতা বলে কিছু নেই। শ্লীলতা, অশ্লীলতা বা অশ্লীল গ্রামীণ শব্দ সেগুলোকে বাদ দিয়ে আমি যদি একেবারে মার্জিত পরিশীলিতভাবে কোনো কিছু গ্রহণ করতে চাই, কাটছাট করতে চাই, তাহলে সেটা ফোকলোর হবে না। রবীন্দ্রনাথ এই কাজটি করেছিলেন, দীনেশচন্দ্র সেনও এই কাজটি করেছিলেন, যার ফলে তারা পরবর্তীকালে অনেক সমালোচিত হয়েছেন। কিন্তু আধুনিক ফোকলোর মানে একজন লোক যে ভাষায় কথা বলবে, একটি গল্প বলার সময় অথবা একটি ছড়া বলার সময় যে ভাষায় বলবে ঠিক সেই ভাষাটি গ্রহণ করতে হবে, যে শব্দগুলো বলবে সেই শব্দ যে রকম শব্দই হোক না কেন সেই জায়গায় কাটছাট করার কোনো সুযোগ নেই। তো এইটি আমাকে মাথায় রাখতে হবে। 2 নম্বর মাথায় রাখতে হবে যে আমি তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবো না, আমি যে মতাদর্শী হই না কেন। আমি হয়তো একটা বিশেষ দর্শনে বিশ্বাসী বা বিশেষ মতবাদে বিশ্বাসী, কিন্তু আমি আমার মতবাদটি তার উপর চাপাতে পারি না, কোনোভাবেই চাপানো যাবে না। যে আমি হয়তো পীরবাদে বিশ্বাস করি না, কিন্তু আমি একটি পীরের দরগায় গিয়েছি ফিল্ড ওয়ার্ক করার জন্যে, তো সেই জায়গায় গিয়ে আমি উল্টাপাল্টা প্রশ্ন তাদেরকে করতে পারি না, আপনি এটা কেন করেন, এটা এরকম হলো কেন, এই রকম কথা বলতে পারি না। এবং বললে মানে তথ্য পাওয়া যাবে না, তিনি তথ্য দেবেন না, তথ্যদাতা বিরক্ত হতে পারেন, কাজে বিরক্ত হলে আমার ফিল্ড ওয়ার্ক ভালোভাবে সম্পন্ন হবে না। তো আমরা এই যে ফোকলোরের এই রকম ফিল্ড ওয়ার্ক এবং হলো সেই ফিল্ড ওয়ার্ক থেকে তথ্যপত্র সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ, এই বিষয়টি জানলাম। আমরা এখন একটু অ্যাসাইনমেন্টে চলে এসেছি। যে অ্যাসাইনমেন্ট আমরা এখানে 2টি অ্যাসাইনমেন্ট দিয়েছি এই জায়গা থেকে। লোকসাহিত্য সংগ্রহ ও সম্পাদনা পদ্ধতিসমূহের পরিচয় দাও। যে অনেকগুলো পদ্ধতি আছে বলেছি, যে কিভাবে ফোকলোর সংগ্রহ করতে হয় এবং এই সম্পাদনাটা করতে হবে কিভাবে, সেই সম্পাদনাটা বলেছি যে ওই পদ্ধতিগত হতে পারে, আবার কোনো না কোনো পদ্ধতিকে আমাকে আশ্রয় নিতেই হবে। যে 8-10টা পদ্ধতি আছে তার মধ্যে যে কোনো একটা পদ্ধতিকে আমাকে অবলম্বন করতে হবে। পদ্ধতি ছাড়া জানা তেনভাবে আমি কোনো ফোকলোর উপাদান উপকরণ সংগ্রহ করলাম ঠিকই, কিন্তু সম্পাদনা করতে পারবো না। আরেকটি বিষয় যে লোকসাহিত্য সমাজ ও সংস্কৃতি বিশ্বস্ত দলিল ব্যাখ্যা করো, যে কথাটি আমরা বললাম, এখানে ছড়াকে ধরে ধরে ব্যাখ্যা করা যেতে পারে, ধাঁধাকে ধরে ব্যাখ্যা করা যেতে পারে, এরকম নানান রকম ব্যাখ্যা হতে পারে। আমরা এই ব্যাখ্যাগুলোর কিভাবে করব, আমরা এই জায়গায় একটু রেফারেন্স বই নিয়ে এখন একটু কথা বলবো কয়েকটি। এ গাইড ফর ফিল্ড ওয়ার্ক ইন ফোকলোর, ফোকলোরে ফিল্ড ওয়ার্ক কীভাবে করতে হয় সেইটি এই বইটিতে আছে। এই বইটি তোমরা একটু খোঁজ করে দেখতে পারো, যদি এই বই না পাও। এই বইটি একটি বিদেশি বই,
গোল্ডস্টেনের লেখা। এইটি বাংলাদেশে খুব বেশি পাওয়া যায় না, তবে ইন্টারনেটে সার্চ দিলে ফিল্ড ওয়ার্ক বিষয়ে অনেক তথ্য জানতে পারবে। সামাজিক গবেষণা পদ্ধতি নামে বই আছে বাজারে প্রচুর, সেই বইগুলো তোমরা দেখতে পারো। এই যে সমাজ ও সংস্কৃতিকে যদি আমরা জানতে চাই, এই কিভাবে ফোকলোরে সমাজ ও সংস্কৃতি বিরাজ করে, লোকসাহিত্যে সমাজ ও সংস্কৃতি বিরাজ করে, তার একটি উৎকৃষ্ট গ্রন্থ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদের ছড়ায় বাঙালি সমাজ ও সংস্কৃতি। এই বইটি পড়লে তোমাদের চোখ খুলে যাবে যে লোকসাহিত্যে কীভাবে সমাজ ও সংস্কৃতি অবস্থান করে, একেবারে প্রতিটি ছড়া ধরে ধরে সমাজের অবস্থানগুলো ধরে ধরে সেই প্রাচীন কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই বইতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আরেকটি বাংলাদেশে ফিল্ড ওয়ার্ক, গ্রুপ ফিল্ড ওয়ার্ক একটি কাজ হয়েছে, এই যে বাংলাদেশের লোকসঙ্গীত সমীক্ষা কেন্দুয়া অঞ্চল। শামসুজ্জামান খানের কথা গত ক্লাসে বলেছি। শামসুজ্জামান খান এই ফিল্ড ওয়ার্কের নেতৃত্ব দিয়েছিলেন। এইটি বাংলাদেশের প্রথম গ্রুপ ফিল্ড ওয়ার্ক। একটি ফিল্ড ওয়ার্কের ধারণা পাবে এই গ্রন্থ থেকে, কিভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয়, কিভাবে প্রতিবেদন লিখতে হয়, সেই সবগুলো বিবরণ আছে এই গ্রন্থে। আরেকটি গ্রন্থ বলছি, লোকসাহিত্যে কাঠামোগত স্বাতন্ত্র্য পূর্ব বগুড়া, বেলাল হোসেন। এটি আমার বই, আমার পিএইচডি থিসিস। এইটিতে এই গ্রন্থে আমি দেখানোর চেষ্টা করেছি যে তত্ত্বগুলো, তুলনামূলক তথ্য এবং কাঠামোগত তথ্যর আর একটি পরিবেশন তত্ত্ব, এই তিনটি মতবাদ, মানে ফোকলোরের উপাদান ফিল্ড ওয়ার্ক, যে কীভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয়, সেই ফিল্ড ওয়ার্কের উপাদান উপকরণগুলো সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর সেইগুলো কীভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় মডার্ন থিওরিকে প্রয়োগ করে, সেইটি এই গ্রন্থে করা হয়েছে। এই ধরনের গ্রন্থ, এটি হয়তো খুব বেশি বলা হবে, বাংলা ভাষায় এই ধরনের গ্রন্থ খুব বেশি নেই বললেই চলে আর কি। সৈয়দ মোহাম্মদ শাহেদের যে গ্রন্থটি বললাম সেটা শুধু ছড়ার উপরে, এবং সেটি ফিল্ড ওয়ার্কের গ্রন্থ নয়। যে বাংলাদেশে যে ছড়াগুলো আছে, যে একটি লৌকিক ছড়া আর একটি হলো সৃষ্ট ছড়া, যারা ছড়া রচনা করেছেন, যারা কবি, শিল্পী, সাহিত্যিক যারা লিখেছেন, তাদের ছড়াগুলো নিয়ে গবেষণা করেছেন। আর আমি এইখানে ছড়া, ধাঁধা এবং মেইলি গীত, এই তিনটি বিষয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করেছি। ফিল্ড ওয়ার্ক থেকে সংগ্রহ, মানে ফিল্ড থেকে সংগ্রহ করলাম, সংগ্রহ করার পর সেইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ, মানে যারা কিভাবে ফিল্ড ওয়ার্ক করতে হয় এটা জানতে চাও এবং সেইগুলোকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় এর প্রায়োগিক দিক জানতে চাও, তারা এই বইটি নাড়াচাড়া করে দেখতে পারো। এটি বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছে 2008 খ্রিস্টাব্দে। এখনও বইটি বাজারে পাওয়া যায়। আমরা আরেকটি ছবি, একটু সর্বশেষ একটি ছবি দেখছি বাজারে। প্রথম যে দুটি ছবি দেখেছিলাম, আবার এই ছবিটির কথায় আসছি। একটি হাটের ছবি, এটা ডুল, গ্রামে অঞ্চলে ডুলি, কোনো কোনো জায়গায় ডুলি বলে। এর ভিতর ধান সংরক্ষণ করা হয়, গ্রামের মানুষেরা কিভাবে ধান সংরক্ষণ করে। এখন আমি যদি ফিল্ড ওয়ার্ক করতে চাই, এই ডুলিদের উপরে ফিল্ড ওয়ার্ক করতে চাই একটা, তাহলে যারা এটা উৎপাদন করছেন, যারা বাজারজাত করছেন, কয়েকটা জায়গায় আমাকে যেতে হবে। প্রথমে যারা উৎপাদন করছেন তারা কিভাবে উৎপাদন করছেন, যারা বাজারজাত করছেন তারা কিভাবে বাজারজাত করছেন, তাদের সঙ্গে মিশতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সোশিও ইকোনমিক্যাল দিকগুলো সম্পর্কে জানতে হবে, অর্থাৎ তার সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, এই সবগুলো বিষয় জানতে হবে, তার চিন্তা চেতনার বিষয়কে জানতে হবে, তার নান্দনিকতার বিষয়কে জানতে হবে। এই সবগুলো বিষয়কে জেনে নথিবদ্ধ করার পর তারপরে না আমি ব্যাখ্যা বিশ্লেষণে যাব, এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণে আমি একটি বিশেষ তত্ত্ব পদ্ধতির আশ্রয় গ্রহণ করব। সেই তথ্য পদ্ধতি হতে পারে নন্দনতাত্ত্বিক, হতে পারে সমাজতাত্ত্বিক, হতে পারে তুলনামূলক, অথবা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে, অথবা কাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকে, যে দিকে যাই না কেন, কিন্তু আমাকে আগে জনগণের সঙ্গে মিশতে হবে, সেই এলাকার মানুষের সঙ্গে মিশতে হবে। যখন আমি সেই মানুষগুলোর সঙ্গে খুব সহজে মিশতে পারবো, তখন এই মানুষগুলো সহজেই আমাকে তথ্য দেবে। আর যদি আমি তাদের সঙ্গে মিশতে ব্যর্থ হই, তাহলে আমার ফিল্ড ওয়ার্কও ব্যর্থ হবে। তো আমরা ফিল্ড ওয়ার্ক নিয়ে এবং ফোকলোরের সংগ্রহ সম্পাদনা বিষয়ে এবং লোকসাহিত্যে কিভাবে সমাজ এবং সাংস্কৃতিক উপাদান সমূহ বিরাজ করে সেই বিষয়ে জানলাম। আশা করি তোমরা সকলেই
এই যে আমরা অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি সেইগুলো সুন্দরভাবে লিখতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে।